সবাইকে ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। বিশেষ করে নারীদের জন্য অবস্থা খুবই ভয়ঙ্কর এবং নারীদের নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। একটা স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন আসলে কেন উদ্বিগ্ন। আহ, এখানে দেখা যাচ্ছে এখন বিষয় হলো যে মেয়েটা থানার মধ্যে তাকে তাকে মারধর করে ধরে নিয়ে আসা হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। তার বিরুদ্ধে অভিযোগ হলো মেয়েটা কেন প্যান্ট শার্ট পরেছে এবং মেয়েটা রাত্রেবেলা কেন সমুদ্র সৈকতে একা বসে আছে। এই হলো তার বিরুদ্ধে অভিযোগ। শুধু এই মেয়েটা না, আরো কয়েকটা মেয়েকে পরপর তারা কয়েকদিন যাবৎ তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে 25 থেকে 45 বছর বয়সের কিছু দাড়িওয়ালা লোকজন। আমি তাদেরকে এক কথায় জঙ্গি বলবো। এই দেশের এখন বোঝা যাচ্ছে যে মেয়েরা কক্সবাজার না, আর কয়দিন পরে সমগ্র বাংলাদেশে শুরু হবে। এই জন্য আজকের এই ভিডিওটা করা। আপনাদেরকে আর একটু দেখায়, মেয়েটার আকুতি দেখেন। আচ্ছা, এখন দেখা যাচ্ছে মেয়েটা এত রাত্রে কেন সৈকতে গেল। এখন কক্সবাজার একটা সমুদ্র সৈকত, সেখানে কেউ ফ্যামিলির সাথে যায়, আবার ফ্যামিলিকে হোটেল রেখে এসে একা বাইরে সমুদ্র সৈকতে 12টা 1টা 2টা 3টা পর্যন্ত বসে থাকবে। এটাই স্বাভাবিক। এটা একটা ঘোরার জায়গা, সেখানে মানুষ রিল্যাক্স করতে যায়, একটু আনন্দ করতে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু দেশ কি মোগল মুল্লুক হয়ে গেছে, নাকি আফগানিস্তান হয়ে গেছে, নাকি এদেশে শরীয় আইন প্রয়োগ হয়ে গেছে ইতিমধ্যে, যে মেয়েরা আর কোনো জায়গায় নিরাপদ না, মেয়েরা বোরকা ছাড়া বের হতে পারবে না, গার্জিয়ান ছাড়া একা বের হতে পারবে না, নাকি মেয়েদের কোনো অধিকারই আর নাই? আমার তো মনে হচ্ছে মেয়েদের আর কোনো অধিকার নাই। জনাব আকাশ সাহেব, আপনি এই ব্যাপারে যদি একটু সংযুক্ত করতেন আমার সাথে, তাহলে ভালো হয়। আপনি একটু আছেন? হ্যাঁ, আমি আছি। আপনি সঠিক বলেছেন। আসলে এই পরিস্থিতি যেভাবে যাচ্ছে, এই ঘটনা শুধু যে আপনার কক্সবাজারে হয়েছে রিসেন্টলি সেটা না। রিসেন্টলি ঢাকায়ও একটা এলাকাতে একটা ভিডিওতে আমি দেখলাম এরকম যে এই রকম মেয়েদের স্পেশালি দেখা যাচ্ছে যে এটা ওই ভিডিওটা বোঝা যায়নি আসলে মেয়েটা কি খারাপ টাইপের মেয়ে না ভালো টাইপের মেয়ে, বাট দেখা যাচ্ছে তাকে প্রচুর পরিমাণে মারছে এবং তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। তো কক্সবাজারে যেটা ঘটনা ঘটছে, এটা এই ইনসিডেন্ট একটা সংঘবদ্ধ গ্রুপ কিন্তু করছে, যার নেতৃত্ব দিয়েছে ফখরুল নামে একটা ছেলে। এবং সে কন্টিনিউ কন্টিনিউ কিন্তু এই কাজগুলো করে গেছে এবং এবং আমি আপনার একটু সে গর্ব সংযুক্ত করি। আমি একটু সংযুক্ত করি, সেটা হলো মেয়েটা খারাপ বা ভালো সেটা দেখার বিষয় না। আমি কয়েকটা ভিডিও দেখেছি, আসলে তাদের কাছে মুখ্য বিষয় ছিল যে তুমি একা কেন প্যান্ট শার্ট পরে কক্সবাজারে তুমি আসবা, তাও আবার রাত্রে। এরকম আমি দেখেছি কয়েকটা ভিডিও। সুতরাং তাদের প্রশ্ন হলো, যেমন আফগানিস্তানে কোনো মেয়ে বোরকা ছাড়া একা চলাফেরা করতে পারে না গার্জিয়ান ছাড়া, ঠিক এই মানুষগুলাই, এই যে আপনি যার নাম বলেছেন, এরা সংঘবদ্ধ হয়ে জঙ্গি চক্র বলবো, এরা মেয়েদেরকে এভাবে মারধর করছে, লাঞ্ছিত করছে, অপমান করছে এবং তাদেরকে সহায়তা করছে পুলিশ। ছেলেটা স্ট্যাটাসে দিয়েছে যে পুলিশ তাকে নাকি সহায়তা করেছে। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন যে সেখানে এই সংঘবদ্ধ গ্রুপটা এই কাজগুলো করেছে যে মেয়েরা একা বের হলে বা একটু সেজেগুজে বের হলে স্বাভাবিকভাবে কেউ যখন বিচে ঘুরতে যাবে সে তখন চাইবে তার বিভিন্ন সময়গুলোকে বিভিন্নভাবে এনজয় করতে। যেমন ভোরের একটা সময় আছে, দুপুরের একটা সময় আছে, বিকালে একটা সময় আছে, সন্ধ্যার পরে একটা সময় আছে। তো এক একজনের এক একটা মানে চাহিদা থাকে, ওই অনুযায়ী হয়তো তারা যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যাওয়ার পরে এই ধরনের অ্যাটিটিউড বা এই ধরনের আক্রমণের শিকার হচ্ছে। এবং যারা করতেছে তারা আবার গর্ব করে বলতেছে এবং তারা বলতেছে পুলিশ তাদের পাশেই আছে, তার সাপোর্টেই আছে। তো এখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনার আন্ডারে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা ধরেন ছত্রছায়ার আন্ডারে এরকম যদি ঘটনা ঘটে থাকে, তাহলে আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি যে বাংলাদেশ একটি তালেবানি রাষ্ট্র বা ধরেন তাহলে কি আফগানিস্তানের ইউনূস রাষ্ট্রের মতো সরকার, বা তাহলে আপনাকে পরবর্তী আমি প্রশ্ন করতে চাই, তাহলে ইউনূস সরকার কি অলরেডি অফিসিয়ালি না হোক আনঅফিসিয়ালি কি
এই দেশকে জঙ্গি রাষ্ট্র অর্থাৎ পাকিস্তান আফগানিস্তানের মতো মধ্যযুগীয় রাষ্ট্রে রূপান্তর করেছে কিনা আনঅফিসিয়ালি? আসলে বিষয়টা হচ্ছে, আপনাকে একটা রেজিম চেঞ্জের কতগুলো ঘটনা থাকে, একটা রেজিম চেঞ্জের কতগুলো বিষয় থাকে। না, যে সেটা এই আমেরিকা রেজিম চেঞ্জ থাকতে পারে, কিন্তু ঘটনা হলো ইউনূস সরকারের এই বিগত সরকারের সময় কিন্তু অনেক মেয়েরা তারা ঠিকমতো আন্দোলন করেছে এবং সঙ্গ দিয়েছে, মেয়েদের উপস্থিতি ব্যাপক হারে ছিল, প্রচুর মেয়েরা প্রোফাইল লাল করেছে সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু এখন সরকারের পতনের পর, ইউনূস সরকার আসার পর এখন মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, মেয়েদের তো ঘরের ভিতর ছাড়া বাইরে যাওয়ার কোনো স্বাধীনতা এখন দেখা যাচ্ছে না। আমি যদি ভিডিওটা আরেকটু আপনাকে একটু শেয়ার করি তাহলে আপনি একটু বুঝতে পারবেন কি প্রশ্ন করছে। দেখেন, হাতে লাঠি, তাকে জিজ্ঞেস করছে বাসে কোথায়, মেয়েটা সমুদ্র সৈকতে বসে বসে আছে। তাদের কি অধিকার আছে মেয়েটাকে প্রশ্ন করার, সার্চ করার? সে কি ক্রিমিনাল, অপরাধী নাকি? তাও যদি তার, বরংস পুলিশ এসে তার নিরাপত্তা বিধান করার কথা ছিল, কিন্তু পুলিশ সেটা না করে পুলিশ জঙ্গিদের পক্ষ নিয়েছে। আমি ভিডিও যদি আরেকটু শেয়ার করি, এই যে ঘুরতে আসছেন একাভাবে, তাদের প্রশ্ন, ঘুরতে আসছেন একাভাবে, এটা অপরাধ। দেখুন, তার সাথে এই দেখেন অসংলগ্ন, মানে তার সাথে মিসবিহেভ শুরু করেছে এই ধরনের জঙ্গিরা। এখন আপনি বলেন এই বিষয়ে। দেখুন, আমি একটু বলতে চাই, আমি টোটাল ব্যাপারটা আমি যদি বলি তাহলে আপনি হয়তো বুঝতে আপনার সুবিধা হবে। সেটা হচ্ছে, আপনি ছাত্রদের আন্দোলনের সময় একটা সেন্টিমেন্ট ছিল, কিন্তু সেন্টিমেন্টটা হচ্ছে যে ওদের অভিযোগ ছিল যে বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে যখন পুলিশ প্রহরা দিয়েছে, বিভিন্ন ধরনের সিকিউরিটি দিয়েছে, অনেক সময় কারো কারো হয়তো মোবাইল চেক করেছে বা এরকম কিছু বিষয় ঘটেছে। ওইটা একটা বিশাল সেন্টিমেন্ট কিন্তু ছিল, যে কেন, কে তাকে রাইট দিয়েছে, বা প্রশাসনের এই লোকদেরকে কে রাইট দিয়েছে যে একজন নাগরিকের তার ব্যক্তি নিরাপত্তা, ব্যক্তি সম্পদ যেটা মোবাইলের দিকে নজর দেওয়া বা মোবাইল খুলে চেক করা, এই ধরনের রাইট কে দিয়েছে, এটা কিন্তু তাদের একটা সেন্টিমেন্টের বিষয় ছিল। তো এখন দেখেন, যে ঘটনাটা ছাত্রদের সাথে হওয়াতে একটা সেন্টিমেন্ট হয়েছে, এখন এই যে মেয়েদের সাথে এই ধরনের ঘটনাটা হচ্ছে, তারা শুধু মোবাইল তো না, তার সমস্ত কিছুই চেক করার চেষ্টা করতেছে এবং তার গায়ে হাত তুলতেছে, তাকে গায়ে লাঠি দিয়ে টর্চার করতেছে। এবং এই ধরনের যে কর্মকাণ্ডগুলো, সেগুলো কিন্তু আমরা বলতেই পারি যে আমরা একটা জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছি। এক নম্বর। আর আমি যে বিষয়টা আপনাকে বলতেছিলাম যে রেজিম চেঞ্জের বিষয়টা, এটা কেন বলছি, যেটার একটা প্রিফেজ আছে, সেটা হচ্ছে, আপনি আমেরিকা যখন কোনো জায়গায় কোনো রেজিম চেঞ্জের পিছনে আপনার কাজ করে। আমি একটু একটু শুনছি, তার আগে আপনাকে একটু ভিডিও আমি দেখাতে চাই। আরেকটা ভিডিও দেখেন, একটা মেয়েকে তারা কি, যে আমি এটা দেখেছি, এই মেয়েটাকে অলমোস্ট অলমোস্ট খুব সম্ভবত 50টার উপরে কান ধরে বসানো হচ্ছে, এবং 30-35টা পরে শেয়ার পারতেছিল না। এখন দেখেন, এখন দেখেন এই যে মেয়েটাকে কান ধরে উঠবস করাচ্ছে, এই যে, আর সাথে সাথে তারা ভিডিও করছে, এবং ভিডিও করছেই না, তারা উৎসব উল্লাস করছে মেয়েটাকে কান ধরে উঠবস করানোর। তাদের মধ্যে যে একটা আনন্দ, একটা জোয়ার, তো এটার কারণটা কি? তারা এত আনন্দ করছে কেন মেয়েটাকে কান ধরে? একটা মানুষকে লাঞ্ছিত, অপমানিত করার কারণে তারা এত উৎসব কেন? কি কি তাদের পেছনে কি, আসলে কি মোটিভ কাজ করছে তাদের পেছনে, একটু বলতেন। আমি ভাই কিন্তু জয় ভাই, আমি কিন্তু ওই জায়গাটাতেই যাচ্ছি। আপনি আমার বিষয়টা যদি আপনি পুরোটা একটু বুঝতে চান, তাহলে আমার মনে হয় যে আপনার ক্লিয়ার হবে। আহ, আমি রেজিম চেঞ্জের কথা কেন বলছি, রেজিমের সাথে এটা সম্পর্কটা কি। আপনার আমেরিকার যে প্যাটার্নে ওরা যে বিভিন্ন এক এক দেশে, যেমন মুসলিম কান্ট্রিতে যদি যে ওদের রেজিম চেঞ্জের বিষয় থাকে, সেখানে কিন্তু ওদের প্যাটার্ন থাকে একটা আলাদা। এবং খ্রিস্টান রাষ্ট্র যদি হয় সেখানে একরকম, অন্য রাষ্ট্র যদি অন্য ধর্মপ্রধান হয় সেখানে আর এক রকম থাকে। তো মুসলিম প্রধান যেগুলো জায়গা ওরা রেজিম চেঞ্জের জন্য কাজ করে, সেখানে ওদের একটা প্রেসক্রিপশন থাকে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী দেখা যায় যে বিভিন্ন সময় যে ওই দেশটাকে তারা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য যা যা প্রয়োজন, সেরকম ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়ে থাকে।
এবং সেই প্রশ্রয়টা কিভাবে দেয়? ওই সংশ্লিষ্ট গভর্নমেন্টের যারা তাদের প্রেসক্রিপশনের লোক থাকে তাদের মাধ্যমে এই ঘটনাগুলো ঘটানো হয় বা প্রশ্রয় দেওয়া হয়। তো আমাদের এখন এই 5ই আগস্টে রেজিম চেঞ্জের পরে যে ঘটনাগুলো হচ্ছে যে এই গোষ্ঠীটা কিন্তু জঙ্গিবাদী। আপনি লক্ষ্য করবেন যে অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেওয়া হয়েছে, এবং যে ছেলেটা এই কাজগুলোর নেতৃত্ব দিচ্ছে সে কিন্তু জঙ্গি আদর্শে উদ্বুদ্ধ একটা ছেলে। হ্যাঁ, সে সে তার প্যাটার্ন, পড়াশোনা সবকিছুই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের। তো আপনাকে নিবিড়ভাবে খেয়াল করতে হবে যে আমরা এখন যে সামাজিক অস্থিরতার ভিতরে এবং নিরাপত্তাহীন লাইফের ভিতরে চলমান আছি, সেক্ষেত্রে আমাদের আসলে এই ধরনের একটা জঙ্গি রাষ্ট্রের দিকে যাওয়ারই যাওয়ার দিকে ধাবিত হচ্ছে আমাদের দেশ, এবং সেইটাতে আমার প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা বা প্রত্যক্ষ মদত রয়েছে বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আপনি সুন্দর বলেছেন। আপনি একটা জিনিস রেজ করেছেন, যখন আন্দোলন চলাকালীন সময়ে পুলিশ যখন মোবাইল চেক করছিল, আসলে ঠিকই বলেছেন, সেটা অবজেকশনেবল। আপনি কেন আর একটা মানুষের পার্সোনাল প্রাইভেসির বিষয় থাকে সেটা কেন চেক করবেন? সেও সবাই প্রতিবাদে সরব হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হলো, যে সমস্ত মেয়েরা, নারীরা সেই বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ওই দিন, আমার মোবাইল কেন চেক করা হচ্ছে? তাহলে আজকে সেই লাল প্রোফাইলধারী নারীরা কোথায় গেল? এই যে মেয়েদেরকে ধরে ধরে লাঠিপেটা করা হচ্ছে, কান ধরে উঠবোস করা হচ্ছে, তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে জনসম্মুখে এইভাবে, তাহলে সেই সমস্ত মেয়েদের কাছ থেকে আমরা কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না কেন? এই বিষয়ে আপনি কি বলবেন একটু? বিষয়টা হচ্ছে আসলে ওদের কাছ থেকে প্রতিবাদ দেখা যাচ্ছে না এরকম বিষয় না। আসলে এই যে ঘটনা 5ই আগস্টের পর যে আপনার পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সামাজিক যে সংক্রমক ছড়িয়ে পড়েছে, তো সেক্ষেত্রে যারা এই আন্দোলনের সাথে ছিল, যে মেয়েগুলো ছিল, তাদের মধ্যে একটা গ্রুপ অফ ছিল, আমি যদি স্পষ্টভাবে বলতে চাই তাহলে একটা গ্রুপ অফ ছিল হচ্ছে এই মেন্টালিটির মেয়ে। আপনি যাদেরকে দেখবেন তাদের বেশভূষা আপনি যদি তাকান তাহলে দেখতে পারবেন যে ওই ধরনের কিছু মেয়ে এবং অনেক ছেলে আছে বোরকা পরেও কিন্তু আসছিল, মানে এই ধরনের একটা প্যাটার্ন দেখানোর চেষ্টা করছে। আর বাকি যারা আছে তারা আসলে এই মুহূর্তে বলছে না এই কারণে, বা তারা জিনিসটাকে মেনে নিচ্ছে আমি এটা বলবো না, বাট তারা জিনিসটাকে আহত হচ্ছে এবং তারা অবজারভেশন করছে, এবং তারাও হয়তোবা সময় আসলে অবশ্যই রিয়াক্ট করবে আমার ধারণা। কারণ এখনো হয়তো তারা মনের ভিতরে একটু আশা ধরে রেখেছে যে এটা তাহলে হয়তো কি সাময়িক, তাহলে কি এটা হয়তো দেশে চেঞ্জ হবে। তাহলে কি তাহলে আমি ধরে নিলাম, ঠিক আছে, আপনি বোরকা পড়তে পারেন, হিজাব পড়তে পারেন, প্যান্ট পড়তে পারেন, শার্ট পড়তে পারেন, সেইটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি তো বোরকা পড়লে আমি তো আপনার বোরকা টেনে খুলে দিচ্ছি না। তাহলে ঠিক আমি যদি প্যান্ট শার্ট পরি, তাহলে আপনি কেন আমার উপর নির্যাতন চালাচ্ছেন? তাহলে এরা এই সমস্ত মেয়েরা এদেরকে সাপোর্ট করছে, এরা কোন ধরনের মেয়ে, কোন ধরনের মেন্টালিটি লালন করে? এরা কি মানুষের তাহলে বাক স্বাধীনতায় বিশ্বাস করে না? মানুষের পোশাক পরিচ্ছদ এরা বিশ্বাস করে না? নাকি এরা ইসলামিক জঙ্গিবাদ কায়েম করতে চায় দেশে? এই দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায়, একটা আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো একটা রাষ্ট্রে, অথর্ব রাষ্ট্রে, জ্ঞানহীন মধ্যযুগীয় রাষ্ট্রে রূপান্তর করতে চায়? এদের আসলে উদ্দেশ্যটা কি? আপনি খেয়াল করবেন যে মেয়েটাকে কান ধরে ওঠো বসা করানো হয়েছে, সেই মেয়েটার আপনার মুখে যে মাস্ক ছিল সেই মাস্কটা কিন্তু একটা মহিলাই টেনে খোলার চেষ্টা করেছে। তার মানে আমরা এই মহিলার আহ, মানসিকতা বা জায়গাটা আপনার কত ন্যারো জায়গাতে আসছে, বা সামাজিক শিক্ষার কতটা অভাব আছে যে সে একটা নারী হয়ে একটা নারীকে অপমান করছে, সে সেখানে তাকে সাপোর্ট দিচ্ছে এবং নিজে ইনভলভ হয়ে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে সে কত নিকৃষ্ট মনের একটা মানুষ। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন করার বা চেক করার কারো অধিকার নাই, অ্যাজ পার এতগুলো সংবিধান সেটা অ্যালাউ এতগুলো করে। এতগুলো পুরুষের সামনে একটা মেয়েকে এইভাবে অপমান করা, একটা মেয়ের জন্য তো চরম অপমানজনক। একটা মেয়ে আত্মহত্যা করতে পারে, এই ধরনের উৎসব করে সারা দেশে এই ভিডিওটাকে ছড়িয়ে দেওয়া একটা মেয়ের জন্য, তার জীবনের জন্য হুমকি। তাহলে এখানে রাষ্ট্র কোথায়? রাষ্ট্র কি ব্যবস্থা নিচ্ছে? জনাব ইউনূস সরকার যে ওয়াদা দিয়ে, যে প্রমিস দিয়ে আমাদের শাসন ব্যবস্থা হাল ধরেছে, তাহলে ওনার দায়িত্বটা কতটুকু? আসলে উনি কি দেখাশোনা করছেন রাষ্ট্রের? একটা নাগরিক যেখানে নিরাপদ না, একটা নাগরিক তো দূরের কথা, একটা মেয়ে যেখানে নিরাপদ না, সেখানে তাহলে রাষ্ট্রীয় পরিস্থিতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এমনকি এটাও শুনে আমি আহত হলাম যে পুলিশ সেই দুষ্কৃতকারীদেরকে, যে জঙ্গিদেরকে
আর আশকারা দিচ্ছে বরঞ্চ মেয়েটার পাশে না দাঁড়িয়ে, তাহলে আপনি, এবং আমরা থানায় দেখেছি মেয়েটা যতটা অপমানিত হয়েছে ছেলে দুগুলার কাছে, থানায় আর থানায় যে ধরনের কোয়েশ্চেন করছে, যে ধরনের প্রশ্ন তার দিকে ছুড়ে দিচ্ছে, মেয়েটা আরো বেশি অপমানিত হচ্ছে এবং মেয়েটা কিন্তু কান্না করে দিচ্ছে তার এই অপমান আর সহ্য করতে না পেরে। তাহলে এখানে রাষ্ট্রীয় ব্যবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? অজয় ভাই, আপনি ইউনূস সরকারের কথা বলছেন, বর্তমান সরকারের কথা বলছেন। আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন যে ইউনূস সরকার খুব ভালো ভালো পরিকল্পনা দিচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, মানুষের জন্য এই করবে সেই করবে, আহ, তাল গাছ করবে, বেল গাছ করবে, অনেক কিছু করবে বলতেছে। হ্যাঁ, মানুষের বাক স্বাধীনতা থাকবে, প্রচুর সমালোচনা করতে বলেছে, অনেক কিছুই করতে বলেছে, অনেক কিছুই করবে। সে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাই ফেলবে, বাংলাদেশকে আমেরিকা বানাই ফেলবে, অনেক স্বপ্ন, অনেক কথা সে বলতেছে, মিষ্টি কথা বলতেছে। বাট আপনি একটা খেয়াল করবেন যে এই যে অবনতিশীল আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন হাতে তুলে নেওয়া, মব জাস্টিস এবং নির্বিচারে যে মানুষ হত্যা করা হচ্ছে, ইভেন আপনি খেয়াল করবেন, আমি সেনাবাহিনীর কয়েকটা ভিডিও দেখলাম, সেখানে সে নির্মম ভাবে, মানে আজকে একটা ভিডিও আসছে, সে একটা ছেলেকে তারা নির্মম ভাবে, মানে অমানসিক ভাবে মারতে মারতে খুব সম্ভবত সেই ছেলেটা মারাই গেছে। মানে যেভাবে জঙ্গিরা জঙ্গিরা এই পুলিশদের পিটিয়ে মেরেছে, ঠিক সেইভাবে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলছে। তার মানে হচ্ছে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাহলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সেনাবাহিনীকে উন্নতি হবে। সেনাবাহিনীকে এই অধিকার কে দিয়েছে? তার এত বড় সাহস হয় কি করে? সেই যে হোক, সেই যে দলই করুক, না, একটা আমি মানুষ এভাবে আমি পিটিয়ে, আমি 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 দেখেছি ভিডিওটা, আমি আসছি, এভাবে পিটিয়ে মেরে ফেলা, এটা আমি আসবো। সেনাবাহিনী আমি রক্ষাকারী বাহিনী আমি হয়ে আর কিভাবে সে হ্যাঁ, পারে? তার 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 এখতিয়ার না, কোথায় আমি সে? আমি আমি আসবো অজয় ভাই, আমি আসবো। আপনি খেয়াল করবেন যে বিষয়টা হচ্ছে যে ইউনূস সরকারের ব্যর্থতার, চরম ব্যর্থতার যে জায়গাটা, সে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার কোনো পরিকল্পনা বা প্ল্যান বা কোনো দিক নির্দেশনা তো দিচ্ছেই না। বরঞ্চ এই যে অব্যাহতভাবে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেইগুলোকে সে নিন্দা করা বা সেগুলো যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা নেওয়ার বিষয়েও তার চরম উদাসীনতা আমরা দেখছি। যার ফলশ্রুতিতে আপনি আহ, দেখা যাচ্ছে রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে, সারা তাহলে কি সে বাংলাদেশে ব্যর্থ বিভিন্ন ব্যর্থ জায়গাতে রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র বানানোর যে পরিকল্পনা, সে কি সেদিকে হাঁটছে? আপনি কি এটা বুঝতে চাচ্ছেন এক কথায়? আমি আমি মনে করছি না, তার বিভিন্ন কর্মকাণ্ডই বিভিন্ন রকমের সন্দেহজনক। আবার দেখেন আপনি, সমন্বয়ক যারা, তারা তো রাষ্ট্রের কেউ না। সমন্বয়ক যে ছাত্র স্টুডেন্ট যে মুভমেন্ট যারা করছে, বৈষম্য বিরোধী বা ছেলেপেলে যারা করতেছে, বিভিন্ন জেলায় জেলায় ঘুরতেছে বা নাগরিক কমিটি ঘুরতেছে, আপনি দেখেন সেখানে কিন্তু ঠিকই তারা অ্যাক্টিভ আছে। সেখানে কিন্তু ছাত্রদেরকে সিকিউরিটি দেওয়ার ব্যাপারে চিঠি দিয়ে, তাহলে আমি প্রশাসনকে এখন চিঠি আসি, দিয়ে এবার বলা আসি, হয়েছে। তাহলে এবার এবার প্রতিটা মানুষের ঘরে তো মা বোন মেয়ে সবাই আছে, মা বোন মেয়ে আছে। এখন এদের নিরাপত্তা কে দিবে? রাস্তাঘাটে যদি এভাবে যদি জঙ্গিরা যদি মেয়েদেরকে হয়রানি করে, হেনস্থ করে, লাঞ্ছিত করে, মারধর করে, তাহলে এই যে আজকে তো কোনো মেয়ে রাস্তাঘাটে বের হওয়ার জন্য তারা কোনোভাবেই সিকিউর না। আর একটা বিষয় আমি আপনার সাথে যোগ করতে চাই। এখন বিএনপি সরকার বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, তারা যখন ক্ষমতায় ছিল, তারা কিন্তু একটা পার্টি, তারা কিন্তু একটা দল, অর্থাৎ তাদের সারা দেশে কিন্তু কোটি কোটি জনসমর্থন আছে। এজ এ রেজাল্ট আইন শৃঙ্খলার কিন্তু এই পর্যায়ে অবনতি কখনোই হয় নাই, না বিএনপির আমলে, না আওয়ামী লীগের আমলে। একটা মেয়েকে এভাবে কোন রাজনৈতিক দল নাই, আহ, তার একমাত্র নির্ভর করতে হচ্ছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের উপরে। যেহেতু পুলিশ এখনো তাদের কর্মকাণ্ড অ্যাক্টিভলি শুরু করেনি, তারপরও সেনাবাহিনীর উপর নির্ভরশীল। সুতরাং ইনি যেহেতু দল না, তার কোনো লোকজন নাই, তাহলে সে তো আইন শৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে পারবে না, এটাই স্বাভাবিক। সে তাহলে তো তার সেটা মেনে নিয়ে পদত্যাগ করা উচিত যে আমি ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে, নাগরিকের জানমালের নিরাপত্তা রক্ষা করা, নাগরিকের প্রাণ রক্ষা করতে আমি ব্যর্থ, সুতরাং আমি পদত্যাগ করি। এটাই তো তার জন্য সমীচীন হয় বলে আমি মনে করি। বলেন। হ্যাঁ, আসলে আসলে বিষয়টা খুবই সন্দেহজনক, বিষয়টা খুবই ঘোলাটে। যেটা হচ্ছে যে আপনার একদিকে তারা সমন্বয়কদের বা ছাত্রদেরকে প্রোটেকশন দিচ্ছে ঠিকই, কিন্তু সাধারণ নাগরিকের ব্যাপারে তারা চরম উদাসীন। সাধারণ নাগরিকরা বেঁচে আছে না মরে যাবে, সাধারণ নাগরিকদের কোনো নিরাপত্তা থাকবে কি থাকবে না, এইটা নিয়ে তাদের কোনো ভাবনাই নেই এবং রাষ্ট্রের কোনো দিক নির্দেশনা নেই।
আসলে এখানে আপনি জানেন কিনা, এর আগে তত্ত্বাবধায়ক সরকার আমরা 91-তে দেখেছি, 96-তে দেখেছি, আমরা 2001-এ দেখেছি, 2008-এ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার 10 জনের হোক বা 11 জনের হোক, তারা যেভাবে রাষ্ট্রকে কন্ট্রোল করেছে, যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেছে, এখানে 21 জন উপদেষ্টা মিলেও কিন্তু সেই ধরনের কর্মকাণ্ড বা সেই অর্থাৎ ধরনের আপনি সাকসেস। আপনি আমি আপনার সাথে একমত, এই বর্তমান তত্ত্বাবধায়ক ইউনূস সাহেব সম্পূর্ণরূপে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এমনকি সবচেয়ে আমি দুঃখজনক ব্যাপার হলো, খুবই বর্বরচিত ব্যাপার হলো, নারীদেরকে এইভাবে রাস্তাঘাটে এবং তারা হেনস্থ করবে, লাঞ্ছিত করবে, অপমান করবে। এটা আফগানিস্তান এখনো হয়ে যায়নি, এখনো দেশের মানুষ সেটা মনে করে না। যেদিন শরিয়া আইন হয়তো উনি বর্তাবে দেশের মানুষের, তখন মানুষ সতর্ক হবে। কিন্তু অঘোষিতভাবে দেশে শরিয়া আইন চালু করে দিয়েছে ইউনূস সরকারের, সে ব্যাপারে নিশ্চুপ। তার মানে আমি তার নীরবতা আমি ধরে নিতে পারি, এই ব্যাপারেও তার সম্মতি আছে। সুতরাং আমি নারীদেরকে বলবো, আপনারা প্রতিবাদ করুন, আপনারা প্রতিবাদের ঝড় তুলুন, যেখানে পারেন আপনি সোশ্যাল মিডিয়াতে পারেন, যেখানে পারেন আপনার প্রতিবাদ হোক, যেভাবে হোক আপনার প্রতিবাদ পৌঁছে দিন। না হলে আপনারা কিন্তু আর পরবর্তীতে রাস্তাঘাটে কোথাও আপনারা নিরাপদ থাকবেন না। তো আদার সাহেব, আজকে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আজকে এখানে শেষ করি। অজয় ভাই, আপনাকে ধন্যবাদ। সুন্দর আলোচনা হয়েছে, বিষয়টা নিয়ে আসলে আলোচনার দরকার ছিল, রাষ্ট্রের নাগরিকদের জানানো দরকার ছিল। আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা রাষ্ট্রকে বলার চেষ্টা করব যাতে এই ধরনের পরিস্থিতিকে, মানুষকে বলার চেষ্টা করবো, প্রগতিশীল মানুষদেরকে বলবো, প্রগতিশীল নারীদেরকে বলবো, তারা যেভাবে হোক তাদের ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, ইনস্টাগ্রামে, তারা যেভাবে হোক অন্তত পক্ষে এই প্রতিবাদটা করুক, যাতে রাষ্ট্রের কর্ণধারের কাছে এই মেসেজটা যায়, যেন জঙ্গিরা এইভাবে আফগানিস্তানের মতো, পাকিস্তানের মতো ব্যাপারও হয়ে যেতে না পারে। তাহলে কারো ঘরের মা বোন নিরাপদ থাকবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।